হাই এভরিওয়ান, এটা হচ্ছে আমি শুধু চেয়েছি তোমায় উপন্যাসের পর্ব সংখ্যা 12। উপন্যাস আমি শুধু চেয়েছি তোমায়, লেখনীতে সুরাইয়া রাফা। ঘড়ির কাঁটায় দুবার ঢং করে ঘণ্টা বাজিয়ে মাত্রই জানান দিল রাতের প্রহর গিয়ে 2টোতে ঠেকেছে। সন্ধ্যা হতে না হতে প্রকৃতি তার চিরাচরিত রূপে ফিরে এসেছে। খোলা আকাশ থেকে ধূদ্র ফুলের ন্যায় অবিরত ঝরে পড়ছে শুভ্র তুষারের কুচি। মধ্যরাতের হিমেল হাওয়ায় সেই পেঁচা তুলোর মতন কোমল তুষারের বহর উড়ে এসে ঠায় জমিয়েছে ছাদ বারান্দার কাঁচের দেওয়ালে। জঙ্গলের মধ্যে অবস্থিত 10তলা ভবনের ওপর এরিসের এই বিলাসবহুল ডুপ্লেক্স পেন্ট হাউসটি বছরের বেশিরভাগ সময় তুষারে ঢাকা পড়ে থাকে। স্টাফরা যদিও পরিষ্কার পরিচ্ছন্ন সর্বক্ষণ তৎপর তবে বহমান প্রকৃতিকার এত কিছু মেনে চলে, সে তো বয়ে চলে তার আপন নিয়মে। অথচ এত তুষারপাতের মাঝেও ছাদ বারান্দার কাউচে গায়ে লিয়ে বসে সেই সন্ধ্যা থেকে এক নাগারে ড্রিঙ্ক করছে এরিস। ওর পাশে অবস্থিত তাপমাত্রা নিয়ন্ত্রক ফায়ারপ্লেসের আগুন নিভে কখন সে কাঠ কয়লাগুলো তুষার জমে বরফখণ্ডে পরিণত হয়েছে সেসবের নজর নেই এরিসের। ও তো এখনও নিজের নিয়ন্ত্রণহীন কর্মকাণ্ড নিয়ে চিন্তিত। এই প্রথম নিজের কঠোর সিদ্ধান্ত, নিজের এক কথা থেকে সরে এসে কোনো কাজ করলো এরিস ইভান, তাও কিনা একটা মেয়েকে বাঁচানোর জন্য। ব্যাপারটাতে ভীষণ বিব্রত এরিস। ওর বরফখণ্ডের ন্যায় কঠিন হৃদয়টা কিছু অনুভব করে না ঈশানী নামক মেয়েটার জন্য। তবু কেন মেয়েটাকে বাঁচাতে এভাবে কন্ট্রোললেস হয়ে পড়লো এরিস? সকালের সেই মুহূর্তটা কথা ভাবতে গেলে এখনও নিজেকে বিশ্বাস করে উঠতে পারে না ও। এই মুহূর্তে ব্লাড ডায়মন্ড তো দূরে থাক, ইস্যুর কান্নার কাছে পুরো দুনিয়াটাই তুচ্ছ মনে হচ্ছিল এরিসের। ঈশানীর অসহায় অপরা কান্নার দিকে অযাচিত মন আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতোই চড়াত ফুসে উঠল যেন। আর এরিসের ইচ্ছে করলো ওকে কাঁদানোর বিনিময়ে পুরো দুনিয়া ধ্বংস করে দিতে, এবং ও করলেও সেটাই। যে গার্ডটা ইস্যুকে আঘাত করেছিল তাকে মেরে ডেড বডি সমেত পাঠিয়ে দিয়েছে ড্যানিয়েলের নিকট। কিন্তু কেন? এমনটা তো হওয়ার কথা ছিল না কোনো কালেই। আর ঈশানী সেই বা কেন বারবার চরম বিপদের মুখে এরিসের দিকেই হাত বাড়িয়ে দেয়? কেন চাই এরিস তাকে বাঁচাক? এরিস তো কারোর রক্ষা কবচ নয়। এরিসের সঙ্গে তা কেবল কঠোর শব্দগুলোই যায়, আর তা হলো ভক্ষক, হিংস্র, হার্টলেস, ব্লাডি বিস্ট। তাহলে কি চায় মেয়েটা? এরিসকে কন্ট্রোল করতে? এরিস ইউভানকে? অসম্ভব। কথাটা উচ্চারণ করে হকচকিয়ে উঠে বসল এরিস। মনে মনে ভাবলো, একটা মেয়ের জন্য আবার সিদ্ধান্ত বদলাতে পারে না, কিছুতেই না। তৎক্ষণাৎ বক্ষগহ্বরের এক কোষে গেড়ে বসে থাকা অতি সাধারণ মনটা বলল, কেবল ওর পবিত্র সত্তাটাকে রক্ষা করার জন্যই তো আজ সকালে নিজের এত বড় সিদ্ধান্তটা মুহূর্তে বদলে ফেললি। ভুলে গেলি মহামূল্যবান ব্লাড ডায়মন্ডের কথা? এর পরিণতি কী হবে সেটা একবারও ভাবার প্রয়োজন বোধ করলি না? ড্যানিয়েলের মতো ওয়েমান হান্টার সব কিছু এত সহজে ছেড়ে দেবে ভেবেছিস? এবার নিশ্চয়ই দ্বিগুণ প্রতিশোধ পরায়ণ হয়ে ফিরে আসবে সে। ওদিকে হৃদয়ের সর্বস্ব জুড়ে বিচরণ করতে থাকা হিংস্র পৈশাচিক মনটা সেই কথা সঙ্গে সঙ্গে আগ্রহ করে বলল, এরিস ইউভান কাউকে ভয় পায় না, আর ওর মতো তুচ্ছ একটা মেয়ে আমাকে কন্ট্রোল করতে এলে ওর জীবন এখানেই নরক বানিয়ে ছেড়ে দেবো আমি। ভেঙে ফেলবো ওর এই ফাকিং সরলতা সত্তা। অন্য মনটা তির্যক হেসে বলল, মেয়েটা সরল বলেই তুই সেটা করতে পারবি না, যেমনটা আজও পারিসনি। ওর ওই অসহায় সরলতা ঘেরা ঠান্ডা সমুদ্র জলের ন্যায় নীল চোখে কিছু তো একটা আছে যা তোর মতো হৃদয়হীন ব্লাডি বিস্টকে এক নিমেষে বশ করে ফেলতে সক্ষম। মনের কথায় বিরক্ত হয় এরিস। মুহূর্তেই মুখের আদর বদলে গিয়ে চোয়াল শক্ত হয়ে ওঠে ওর। নিজের অজান্তেই হাত মুষ্টিবদ্ধ করে কাউচের হাতায় সজোরে ঘুষি মেরে বিড়বিড় করে বজ্রকণ্ঠে বলে ওঠে, আমার মন মস্তিষ্কের নিয়ন্ত্রক শুধুমাত্র আমি, এই এরিস ইউভান, লিডার অফ পাইথন প্যারাডাইস। এখানে সরলতার কোনো স্থান নেই। না, নেই। কণ্ঠে আরও খানিকটা দৃঢ়তা টানে এরিস। যে করেই হোক মেয়েটাকে মস্তিষ্ক থেকে তাড়াতে হবে। কাকে তাড়াতে হবে? পেছন থেকে ভেসে আসা গমগমে পুরুষালী কণ্ঠস্বরের আওয়াজে বাস্তবাসে ফিরে এলো এরিস। অতঃপর সামান্য ঘাড়কাত করে তুষারের উপস্থিতি নিশ্চিত করে আগের ন্যায় গা এলিয়ে দেয় কাউচের চেয়ারে। ড্রিঙ্ক করছেন আমাকে ছাড়াই? কথা বলতে বলতে এরিসের নিকট এগিয়ে আসে তুষার। অপর পাশ থেকে এরিসের কোনোরূপ প্রতিক্রিয়া না পেয়ে ও পুনরায় বলে, বাইরের বৃষ্টির মতো তুষার পড়ছে, অথচ আপনি ঘামছেন। নিশ্চয়ই অনেক বেশি ড্রাঙ্ক হয়ে আছেন। কথাগুলো কি এখন বলবো নাকি সকালে? যা বলতে এসেছো বলো, আমি শুনছি। তুষারের কথা পুরোপুরি শেষ হওয়ার আগে আদেশ করে এরিস। তুষার হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলে, আপনি আজ ড্যানিয়েলের একজন গার্ডকে মেরে ফেলেছেন, এর আগেও তার গার্লফ্রেন্ডকে। আবারও মাঝপথে তুষারকে থামিয়ে দিয়ে এরিস বলে, কি বলতে চাইছো সোজা সাপটা বলো। তুষার বলল,
আই থিঙ্ক খুব শীঘ্রই ড্যানিয়েল আমাদের ওপর অ্যাটাক করতে পারে। এখন তো ব্লাড ডায়মন্ডও আমাদের হাত ছাড়া। তাছাড়া তুমি ভালো করেই জানো তুষার, যে কোনো মূল্যে ব্লাড ডায়মন্ড আমি নিজের করেই ছাড়বো। আর আমি এও জানি ব্লাড ডায়মন্ড নিয়ে মোটেই চিন্তিত নও তুমি। তাই এই মুহূর্তে এক্স্যাক্ট কী নিয়ে চিন্তিত সেটা বলে ফেলো। এরিসের সঙ্গে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা মানে নিজের কথার ফাঁদে নিজেই গোলকধাঁধার মতন ফেসে যাওয়া। তা আন্দাজ করতে পেরে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল তুষার। অতঃপর ধাতস্থ কণ্ঠে বলল, আমার মনে হচ্ছে এবার আর ড্যানিয়েল আপনাকে টার্গেট করবে না, আর না তো পাইথন প্যারাডাইসকে কোনো স্পাই ঢোকাবে। এবার ড্যানিয়েল টার্গেট করবে অন্য কাউকে। কার কথা বলছো? ঈর্ষের চোখে উৎকণ্ঠার ছাপ স্পষ্ট। তুষার শটান দাঁড়িয়ে কিঞ্চিত ঠোঁট কামড়ে বলে ওঠে, আমি যদি ভুল না করি এবার ড্যানিয়েল টার্গেট হবে ঈশানী তুজ কর্নিয়া। আপনি আজ ওভার রিয়াক্ট করেছেন এরিস। নিজের চুক্তি নিজেই ভঙ্গ করেছেন, নিজে তৈরি করা শর্ত নিজের হাতে খণ্ডন করেছেন। আজ আপনি সত্যি একজনকে সেকেন্ড চান্স দিয়ে ফেলেছেন, এমনকি মেয়েটাকে আঘাত করার অপরাধে গার্ডকে মেরেও পর্যন্ত ফেলেছেন। আপনার কি মনে হয় এটা ওভার রিয়াক্ট নয়? তুষারের কথা শুনে পায়ে পা তুলে আরাম করে বসল এরিস। অতঃপর তুষারকে সূক্ষ্ম দৃষ্টিতে পরখ করে ধারালো কণ্ঠে শুধালো, তুমি আমার দিকে আঙুল তুলছো তুষার? তৎক্ষণাৎ মাথা নিচু করে ফেলে তুষার। এরিসকে কুর্নিশ করে সম্মান জানিয়ে বলল, মাফ করবেন, সেই সাহসা কিংবা শক্তি কোনোটাই আমার নেই এরিস। কিন্তু আমি ধারণা করছি ব্লাড ডায়মন্ডকে পায়ে ঠেলে দিয়ে যে মেয়েকে আপনি বাঁচিয়েছেন, ড্যানিয়েল এত সহজে তার ওপর থেকে কিছুতেই গিভ আপ করবে না। তুষারের কথা শুনে এদিক ওদিক ঘাড় ফোটালো এরিস। অতঃপর জিভ দিয়ে গাল ঠেলে নির্বিকার গলায় বলল, আমি এতটাও কাঁচা খিলাড়ি নয় তুষার। আমার দু চোখের সামনে দিয়ে আমার কোনো জিনিসকে ছিনিয়ে নিয়ে যাওয়ার মুখের কথা নয়। মনে মনে বলল, আমার জিনিসের দিকে হাত বাড়ানোর স্পর্ধা দেখালে ড্যানিয়েল মাফিয়ার সাম্রাজ্য এক থাবায় ধুলোয় মিশিয়ে দেবো আমি। ব্রাভটা এর স্মরণে রাশিয়ার বাইরে গুরুত্বপূর্ণ কাজে গিয়েছে এরিস। গত 15 দিন ধরেই পেন্ট হাউসে নেই সে। এরিস না থাকার দরুন পুরো পেন্ট হাউস সর্বক্ষণ শান্তি বিরাজমান। অত্যন্ত ঈশানীর তো সেটাই মনে হয়। ও যে এই আকাশচুম্বী পেন্ট হাউসে বন্দি জীবনটা খুব শান্তিতে উপভোগ করছে তেমন কিছুই নয়, কিন্তু ওর কাছে এরিস মানে অত্যাচারী হৃদয়হীন এক জানোয়ার, যে আশেপাশে থাকলেও ঘৃণায় রিডি করে ওঠে ওর শরীর মন সব কিছু। এরিস যতক্ষণ পেন্ট হাউসে অবস্থান করে সেই সময়টুকু প্রচণ্ড ভয়ে কুঁকড়ে থাকে মেয়েটা। ওর ভয় হয় কখন আবার এরিস রেগে গিয়ে শাস্তিস্বরূপ ওকে জোর জবরদস্তি করে কোনো মাফিয়ার ক্লাবে পাঠিয়ে দেয়। ঈশানী সারা জীবন বন্ধু হয়ে থাকতে রাজি, তবে কখনোই ওই নোংরা ক্লাবের পণ্য হতে রাজি নয়। যার ফলস্বরূপ ঈশানী আজকাল এরিসকে যতটা না ঘৃণা করে তার চেয়েও বেশি ভয় পায়। যদিও বা ওই ভয়টুকু ততক্ষণই স্থায়ী হয় যতক্ষণ এরিস এই পেন্ট হাউসে থাকে। যেহেতু সে বেশিরভাগ সময় রাশিয়ার বাইরে অবস্থান করে, তাই ফ্লোরার সঙ্গে মিশতে মিশতে এখন আগের চাইতে বেশ অনেকটা স্বাভাবিক ঈশানী। ও আজকাল খিলখিলিয়ে হাসে, ফ্লোরার কথা জোয়ারে গা ভাসিয়ে দেয় অনায়াসে, মেয়েটার সঙ্গে খুনসুটিতে মেতে ওঠে ঠিক বাচ্চাদের মতোই। আর তারপর যখন দিন শেষে রাতের পর্দা টেনে দেয় ধরণী, যখন আকাশের বুক চেয়ে তুষার বেগ বেড়ে যায় দ্বিগুণ হারে, তখন একা একা কামরায় শুয়ে নিজের বন্দি জীবনের প্রহর গুনতে গুনতে নীরব কান্নায় ভিজে ওঠে ইস্যুর নীলম্বার চোখের কোটর। আর রাতগুলো হয় নিদ্রাহীন রাতে ভবঘুরে ঈশানী কাঁচা হাতে চিরকুট লেখে, আপন মনে অপরাগ ইচ্ছেগুলো গুটি গুটি অক্ষরের টুকে রাখে সাদা কাগজের সূক্ষ্ম ভাঁজে। ঈশানী এখনও স্বপ্ন দেখে ও বাড়ি ফিরবে, কোনো না কোনো দিন এখান থেকে পালিয়ে গিয়ে আবারও নিজের দেশে পাড়ি জমাবে। ও নিজের বাড়ি থেকে দক্ষিণ থেকে ভেসে আসা উত্তাল সমুদ্রের গর্জন শুনতে শুনতে আবারও শান্তির ঘুম ঘুমাবে। কিন্তু এরিস ওভান কি তা হতে দেবে আদেও? সে যে হৃদয়হীন নিষ্ঠুর মানব, তার সিদ্ধান্ত নড়চড় করার সাধ্য কি আর ঈশানীর মতো একরত্তি মেয়ের আছে? এভাবেই আকাশ পাতাল ভাবতে ভাবতে প্রতিবারই শেষ রাতে চোখ লেগে আসে ইস্যুর। না চাইতেও অবচেতন মন হারিয়ে যায় ঘুমের অতল গহ্বরে। আজকাল ঈশানী আর ফ্লোরা প্রায়শই রক পেপার সিজার খেলে বিভিন্ন সিদ্ধান্ত নেয়। মূলত ঈশানীর কাছে সম্পূর্ণ নতুন এই খেলাটা ওর সমস্ত আকর্ষণ কেড়ে নিয়েছে। প্রথম ফ্লোরা সব কাজের ক্ষেত্রেই রক পেপার সিজার নিয়ে সিদ্ধান্ত নিত, যা দেখে এখন ঈশানীও ওকে অনুসরণ করে। উঠতে বসতে খেতে ঘুমাতে যখন তখন এই রক পেপার হাড্ডাহাড্ডির লড়াই চলে ওদের মাঝে। এই খেলা দিয়ে বড় বড় যুদ্ধের মতো কাজকেও পানির মতো সহজ বানিয়ে দেয় ফ্লোরা। মেয়েটার কাছে মন ভালো করার জাদু আছে মনে হয়। সে যাই হোক, এই মুহূর্তে ফ্লোরার সঙ্গে রক পেপার সিজার হেরে গিয়ে মহা বিপদে পড়েছে ঈশানী। শর্ত ছিল যে হারবে সে কোনো একটা পারফর্ম করে দেখাবে। ঈশানী ভেবেছিল এই সুযোগে ফ্লোরাকে দিয়ে একটু বেলি ডান্স করানো যাবে, কিন্তু বিধিবাম প্রতিবারের মতোই ফেসে গেল ও নিজেই। এই জন্যই বোধহয় জিশান আমাকে বোকা বলতো, সবসময় নিজের কর্মে ফেসে যাই আমি। মুখ টিপে বিড়ালো ঈশানী। কাউচের গায়ে হেলান দিয়ে মেঝেতে বসে আছে ফ্লোরা। ঈশানীকে এভাবে হাঁসফাঁস করতে দেখো চট করেই বলল, একটু নিচে দেখাও তো ইস্যু।
তৎক্ষণাৎ চোখ বড় বড় করে ফেলল ঈশানী। ফ্লোরার কথায় অসম্মতি জানিয়ে বলল, পাগল তুমি, নিচে দেখাবো তাও এখানে? শোনো ইস্যু, শর্তই শর্ত। আজ আমি হেরে গেলেও তুমি ছাড় দিতে নামায় এখানেই তোমাকে নাচতে হবে। তাছাড়া পেন্ট হাউসে তো আমি আর তুমি ছাড়া এই মুহূর্তে কেউ নেই। কিন্তু ঈশানী তো অন্তর্মুখী স্বভাবের, ওর কাছে এসব কিছু যুদ্ধের মতো কঠিন আর শত্রুর তরবারির মুখে দাঁড়িয়ে হেরে যাওয়ার মতোই কষ্টসাধ্য। ওদিকে ফ্লোরা গো ধরে বসে আছে, আর একটাই কথা, তুমি হেরেছো মানে তোমাকে করতেই হবে। অবশেষে উপায়ন্তর না পেয়ে ভেতরে আত্মবিশ্বাসের পারদটাকে খানিক ঝালিয়ে নিয়ে ঠাস করে মেঝে থেকে উঠে দাঁড়ালো ঈশানী। গার্ডটা একটানে খুলে ফেলে চুলগুলোর বাঁধন হারা করেই গলায় ঝুলানো ফিনফিনে শিফনের ওড়নাটা বেঁধে নিল কোমরের এক পাশে। এরপর হালকা কেশে গলা পরিষ্কার করে রিনরিনে মিষ্টি সুর তুলে গাইতে আরম্ভ করলো ও। उड़ने लगा क्यों मन बावला रे, आया कहाँ से ये हौसला रे, ও রে পিয়া হায়। গানের সাথে সাথে তাল মিলিয়ে নাচের মুদ্রা অনুসরণ করছে ঈশানী। এখন আর সেই লাজুক অন্তর্মুখী ঈশানীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গানের মন মাতানো সুর আর নিচের ঝংকারে পুরো পেন্ট হাউস মাতিয়ে তুলেছে মেয়েটা। ওর এক একটা নাচের ভঙ্গিমা মুগ্ধ হয়ে দেখার মতো সুন্দর আর মোহনীয়। হৃদয় তোলপাড় শুরু করে দেওয়ার মতোই অসম্ভব মিষ্টি গলার সুর। খালি গলার গানের শুরু যে এতটা আকর্ষণীয় হয় তা আগে জানা ছিল না রুশ বালিকা ফ্লোরার। গানের সুর আর নাচের ছন্দে বিমোহিত আজ রাশিয়ান পেন্ট হাউস। আজ প্রথমবারের মতো কান্না, হাহাকার, রক্ত সব কিছুকে ছাপিয়ে সরলতার মিষ্টি সুরেলা কণ্ঠস্বর আর নৃত্যার রত নুপুরের জিনঝিন আওয়াজে মুখরিত মাফিয়া বস এরিস ইউভানের কালো দুনিয়া। টানা টানা নীল চোখের এলোমেলো চাহনি, হিমেল ঠান্ডা হাওয়ায় উড়তে থাকা রেশমের মতো খোলা চুল, নাচের তালে ঢেউ খেলানো কোমল লতানো নারী দেহের সূক্ষ্ম ভাঁজ, সব কিছুই এক নজরে দেখলে মনে হবে এ যেন শিল্পীর যত্ন আঁকা জীবন্ত কোনো শৈল্পিক চিত্রকর্ম। সে কখন থেকে হাঁটু বাজ করে তাতে চিবুক ঠেকিয়ে মুগ্ধ নয়নে তাকিয়ে ইস্যুর নৃত্য মগ্ন হয়ে আছে ফ্লোরা। তবে তার কয়েক মুহূর্ত পরে আচমকা কিছু একটা দৃষ্টিগোচর হওয়ার সঙ্গে সঙ্গে ফর্সা মুখটা চুপসে গিয়ে এইটুকুন হয়ে যায় ওর। হঠাৎ এহেন ঘটনায় হকচকিয়ে যায় মেয়েটা। তাড়াহুড়ো করে কী করবে বুঝতে না পেরে মুখ কাচুমাচু করে ভয়ার্ত দৃষ্টিতে এক নজরে সদর দরজার পরক করল ফ্লোরা। অতঃপর ঢোক গিলে চোখ দিয়ে অনবরত ইস্যুকে কিছু একটা ইশারা করতে শুরু করে ও। কিন্তু ঈশানী তো এই মুহূর্তে নাচের ছন্দে হারিয়ে গিয়েছে ভিন্ন এক জগতে, যে জগতে নেই কোনো প্রতিহিংসার দাবানল আর না আছে কোনো নৃশংস মাফিয়ার কালো দুনিয়া। এটা কেবল সুখ, শান্তি আর ভালোবাসায় মোড়ানো এক স্বপ্নের জগৎ। যেই জগতে ইস্যুকে সবাই ভালোবাসে, কেউ ঠকায় না। সেই ভালোবাসার পরিধি দুনিয়ার সব ভালোবাসার মাপকাঠির ঊর্ধ্বে। সত্যি যদি কেউ পুরো দুনিয়ার ঊর্ধ্বে গিয়ে ওকে এভাবে ভালোবাসত, মুগ্ধ হতো ওর গভীর নীল চোখে। নিজ ভাবনায় আপন মনে হাসি ইস্যু। কল্পনার জগতেই সবাই সুখী, ঈশানীর ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। স্বপ্নের জগতে বিচরণ করতে করতে ঈশানী পুনরায় গাইল, আমি এই গানগুলো একদমই গাইতে পারি না, পুরো বাঁশ ফাটা আমার গলা, তাও আমি জাস্ট রিডিং পড়ে শোনাচ্ছি। সাজিশ মে শামিল সারা জাহাঁ হ্যাঁ, হর জর্রে জর্রে के ये इल्तिजा हैं, ওরে পিয়া হায়। গানের সাথে তাল মিলিয়ে অনবরত ঘুরছিল ঈশানী। ঘুরতেই একদম হুট করে আকস্মাক চোখ দুটো আটকে যায় সদর দরজার সামনে শটান দাঁড়িয়ে থাকা মানুষের চোখের পাতায়। তৎক্ষণাৎ বিষমকে থমকে যায় ঈশানী। অবচেতন মন আর ভয়ার্ত চোখে সেদিকে চেয়ে নিজের অবস্থান থেকে দুকদম পিছিয়ে গিয়ে শক্ত হাতে পরনে জামাটা খামচে ধরে মাথা নিচু করে নেয় ইস্যু। মাত্রই যে লোকটার সঙ্গে চোখাচোখি হলো তাকে চেনে ঈশানী। ওই পিয়ার্সিং করানো শৈল্পিক ভ্রুযুগলের সাথে এক এঁটে থাকা নিষ্প্রভ ধূসর বাদামি চোখজোড়া ঈশানী ভালো করে চেনা। যদিও বা ভালোবাসাটা ঘৃণা আর ভয়ে রূপান্তরিত হয়েছে, তবু আজ আরও একবার কয়েক মুহূর্তের জন্য ঈশানীর নজর কেড়েছিল এরিসের অধরতলার সেই সুন্দর কুচকুচে কালো তিলক, যা সবসময়ের মতোই তার গৌরব পুরুষারের চিবুকের শুকতারার মতো উজ্জ্বল করতে থাকে। অথচ তার চোখ দুটো ছিল অনুভূতিশীল শূন্য। সে চোখের মায়ার জোয়ার নয়, বরং আক্রোশে দাবানল দেখতে পায় ঈশানী। আজকাল এরিসের চোখ দুটো দেখেই ভয়ে অন্তরাত্মা কেঁপে ওঠে ঈশানীর। আজ প্রায় 15 দিন বাদে বিনা নোটিশে আমেরিকা থেকে রাশিয়ায় ফিরেছে এরিস। ওকে বড্ড ক্লান্ত আর নির্ঘুম দেখাচ্ছিল। একটু বিশ্রাম নেওয়ার উদ্দেশ্যেই সন্ধ্যা নাগাদ পেন্ট হাউসে ফিরেছিল সে। এরিস সচরাচর কাউকে জানিয়ে ফেরে না, আজকেও তেমনটাই হয়েছিল। এলিভেটর থেকে বেরিয়েই মেইন ডোরের পাসওয়ার্ড খুলে কখন যে লাউঞ্জে ঢুকে গিয়েছে তা আর বোধগম্য হয়নি কারোরই।
ওদিকে ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে নিত্যরত ইস্যুকে দেখে কখন যে নিজের অজান্তে দাঁড়িয়ে পড়েছে তা স্বয়ং এরিসও অজানা। সেই কখন থেকে সদর দরজার কাছে দাঁড়িয়ে নিষ্পাপ অনুভূতিহীন একজোড়া শূন্য চোখে তাকিয়ে আছে নিত্যরত মেয়েটার দিকে। অথচ নাচের ছন্দে পুরো পেন্ট হাউস মাতিয়ে তোলা মেয়েটা একবারের জন্য লক্ষ্য করল না সেই নিষ্পাপ শীতল চাহনি। যেই মুহূর্তে লক্ষ্য করল তৎক্ষণাৎ নৃত্য থামিয়ে ভীত সন্ত্রস্ত হরিণীর ন্যায় পিছিয়ে গিয়ে দাঁড়িয়ে পড়ল ফ্লোরার আড়ালে, যেন এরিসকে এ জনম জনমে ভয় পায়। এরিস তো এটাই চেয়েছিল, আবদ্ধ মেয়েটার আত্মবিশ্বাসের দেয়ালটাকে ভেঙে গুড়িয়ে দিতে, আর ও সেটাতে সফলও হয়েছে বটে। অথচ এই মুহূর্তে হুট করে ঈশানীর এমন ভয় পেয়ে পিছিয়ে যাওয়াটা মোটেই পছন্দ হলো না এরিসের। ওর এহেন কাণ্ডে আবারও সেই চিরাচরিত শক্ত কঠিন রূপে ফিরে এলো এরিস। অক্ষি যুগলে ছোট ছোট করে দুহাত মুষ্টিবদ্ধ করে নিল অজানা ক্রোধে। ঠিক এমন সময় বাইরে থেকে লাউঞ্জে প্রবেশ করে তুষার। তুষারের আগমনে চারিদিকে থমথমে পরিবেশটা খানিকটা হালকা হয়। তুষার এক নজরে এরিসকে পরখ করে ফ্লোরার দিকে তাকিয়ে ওকে নির্দেশ দিয়ে বলে, আমরা পেন্ট হাউসে ডিনার করব। ফ্লোরা তৎক্ষণাৎ নির্নিমেষে মাথা ঝাঁকিয়ে ঈশানীর সমেত জায়গা ত্যাগ করে কিচেন কাউন্টার দিকে চলে যায়। ওরা চলে গেলে তুষারও দোতলার উদ্দেশ্যে সামনে এগোয়। অথচ এরিস এখনও নিষ্প্রভ চোখে চেয়ে আছে কাউচের সামনে সেন্টার টেবিলের পাশে ওই জায়গাটাতে, যেখানটায় একটু আগেও নাচের তালে তাল মিলে বিভিন্ন মুদ্রায় ঘুরছিল ঈশানী। চোখের সামনে এমন দৃষ্টি বোধহয় এর আগে কখনো দেখেনি এরিস। এই জন্য কি এই ঘোর, নাকি অন্য কিছু? ঈশানীকে আজ নাচ করে দেখে আবারও একটাই শব্দ মাথায় এলো এরিসের, আর তা হলো হোয়াইট চেরি ব্লোজামের জের ধরে নিজে অজান্তে ভ্রু কুচকে বিড়বিড়ালো এরিস। সাকুরা কোথায়? সাকুরা কেবল শীতের শুরু, সাকুরা আসতে এখনও ঢের বাকি। তুষার কণ্ঠস্বর কর্ণগ্রহ ভেদ করতে সম্বিত ফিরে পেল এরিস। চট করে নড়ে চড়ে বলে উঠল, কোথাও না। ছোট্ট করে উত্তর দিয়ে তৎক্ষণাৎ মস্তিষ্ক থেকে এসব সাকুরা ফাকুরা বের করে দিয়ে বড় বড় পা ফেলে এগিয়ে গেল অফিস রুমের দিকে। আচ্ছা ফ্লোরা, এই পেন্ট হাউসটা তো 10 তলার ওপরে, তাহলে বাকি 9 তলায় আছেটা কি? রাতে সবার জন্য ডিনারের আয়োজন করায় মহাব্যস্ত ফ্লোরা। কিচেন তার একদণ্ড ফুরসত নেই। এক হাতে মাংস কষাচ্ছে তো অন্য হাতে পাউরুটির ডো বানাচ্ছে, আবার মাঝে মধ্যে ঢাকনা উল্টে দক্ষ হাতে সুপের হাঁড়িতে নাড়া দিচ্ছে। ফ্লোরার এত ব্যস্ততা দেখে ইস্যু আর হাত গুটিয়ে বসে থাকতে পারেনি, এগিয়ে এসেছে ফ্লোরাকে সাহায্য করতে। এরিস আবার পেন্ট হাউসে থাকলে রাতে শুতে যাওয়ার আগে 1 কাপ ব্ল্যাক এসপ্রেসো পান করে। ঈশানী যেহেতু কফি ভালো বানায়, তাই আপাতত সেই দায়িত্বটুকু ওর নিকট হস্তগত করেছে ফ্লোরা। আর তখনই কী ভেবেছেন ফ্লোরার উদ্দেশ্যে প্রশ্নটা করে বসে ঈশানীর কথায় একটু বিরক্ত হয় না ফ্লোরা, বরং ডাইনিংয়ে খাবার সার্ভ করতে করতে হাসি মুখে বলে, কেন, তুমি তো বেশ কয়েকবার নিচে নেমেছো, কিছুই লক্ষ্য করনি? কি করে দেখব, প্রতিবারই তো গার্ডরা টেনে হিঁচড়ে তুলে এনেছে, তাও এলিভেটরে। ফ্লোরা মৃদু হাসে, অতঃপর ঈশানীকে আশ্বস্ত করে বলে, পাইথন প্যারাডাইসের সমস্ত গার্ডস মাফিয়াদের একটা বড় অংশ এই ভবনে থাকে ইস্যু। নিচে যতগুলো ফ্লোর আছে তার প্রত্যেক তলায় আলাদা করে জিমনেশিয়াম, পার্কিং লট, পুল সাইড, এমনকি গেমিং সেন্টারও রয়েছে। এছাড়া পেন্ট হাউসে শুধুমাত্র এরিস আর তুষার থাকে, এটা ডুপ্লেক্স। ওপরের তলায় তাদের ঘর আর এরিসের অফিস রুম। ফ্লোরার কথার মাঝপথে ঈশানী কিঞ্চিত কৌতূহলী হয়ে শুধালো, তার মানে তুমি বলতে চাইছো বাকি 9টা ফ্লোরে গার্ডসরাই থাকে, তাই তো? ফ্লোরা এবারও মুচকি হাসলো। এই মেয়েটার কৌতূহলের শেষ নেই। কি হলো, হাসছো যে? 3 থেকে 9 তলা পর্যন্ত গার্ডসরা থাকে। ফ্লোরার কথায় পাছে ঈশানী প্রশ্ন ছুটল আবারও, তাহলে ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরে কারা থাকে? ফ্লোরা এবার একটু থমকালো, বুকের গহ্বরে খানিকটা ঠান্ডা বাতাস ভরে নিয়ে জবাব দিল, ওটা এরিসের টর্চার। ফ্লোরার কথাতে খেয়াল দিল না ঈশানী, ওকে মাঝপথে থামিয়ে দিয়ে উল্টে শুধালো, এরিস তো অনেক বড় লোক, কালো টাকার কোনো অভাব নেই তার, তারপরেও নিজের ম্যানশনে না থেকে গার্ডসদের সঙ্গে এই পেন্ট হাউসে কেন থাকেন তিনি? এরিস কোনো সাধারণ মানুষ নয় ইস্যু, আর না তো জীবনযাপন অন্য 10 মানুষের মতো স্বাভাবিক সুগম। এটাই তার রাজত্ব। একজন রাশিয়ান মাফিয়া কখনো স্বাভাবিক মানুষের মতো পরিবার পরিজনকে একসঙ্গে নিয়ে বাড়ি কিংবা ম্যানশনে বসবাস করতে পারে না, তাহলে তাকে নিঃশেষ হয়ে যেতে হবে। তাছাড়া মুখের কথা শেষ করতে পারল না ফ্লোরা, তার আগেই সিঁড়ি ভেঙে নিচে নেমে লাউঞ্জের দিকে এগিয়ে এলো তুষার। ওর কিছুটা পেছনে এরিসও ছিল। ফ্লোরার দৃষ্টি অনুসরণ করে ওপরের দিকে তাকাতে ঈশানী দেখতে পেল এরিস নেমে আসছে। তার পরনে সফেদ ওভারসাইজ কার্গো প্যান্ট আর সফেদ ফুল স্লিভড টি শার্ট। হঠাৎ করেই আজ এতগুলো দিন বাদে প্রথমবারের মতো এরিসকে কালো ব্যতীত অন্য কোনো রঙে আবিষ্কার করলো ঈশানী। এর আগে ও কখনোই কালো কিংবা ধূসর কালো ছাড়া অন্য কোনো রং দেখেনি এরিসকে। আজই প্রথমবার, তাই অবাক হলো বেশ। এই ধবধবে সাদা রঙে বেশ সুদর্শন লাগছে তাকে।
কথাটা ভাবতে গেলে আফসোস হয় ঈশানীর। মনে মনে উপহাস করে বলে, সৌন্দর্য দেখে সব কিছু বিচার করা ঠিক নয় ইস্যু। এই সফেদ রঙে তাকে বাইরে থেকে দেখতে যতটা না সুদর্শন লাগছে, ভেতর থেকে তার মনটা ঠিক ততটাই কুৎসিত আর কালো। ঈশানীর ভাবনার মাঝেই তুষার আর এরিস এগিয়ে এসে বসে পড়ে চেয়ার টেনে। ফ্লোরা তাদের দিকে খাবার এগিয়ে দিতে এক সাইড এসে দাঁড়ায়। ঈশানী ওর পাশেই মুখ কাছুমাছু করে দাঁড়িয়ে হাতের মধ্যে হাত রেখে কচলাচ্ছে। আজ টেবিলের মজাদার সব খাবারের বহর। পেলিমেনি, বিলিনি, বিফ স্টোরগ্নাফ, পিরোগি, আপেল পাই, আস্ত কবুতরের রোস্ট, মাশরুম স্যুপ আর সর্বশেষে ডেজার্ট। এত খাবার একসঙ্গে দেখে অভিভূত হলো তুষার। প্লেটে খাবার তুলতে তুলতে ফ্লোরাকে জিজ্ঞেস করলো, এত আইটেম একসঙ্গে তুমি করেছো নাকি? ফ্লোরা হ্যাঁ সুজাক মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বলে, হ্যাঁ ইস্যুও হেল্প করেছে। ইস্যু নামটা বুলেটের মতোই মস্তিষ্কে গিয়ে বিঁধল এরিসে। তৎক্ষণাৎ কী ভেবে যেন ঈশানীর দিকে সামান্য ঘাড় ঘোরালো ও। সেদিনের মতো আজও সবার আগে চোখ গেল মেয়েটার পায়ের দিকে। কনকনে ঠান্ডায় এখনও খালি পায়ে মেঝেতে দাঁড়িয়ে আছে মেয়েটা। তীব্র ঠান্ডায় রক্ত জমাট বেঁধে লাল হয়ে আছে কোমল পা দুটো। শরীরের এক টুকরো গরম কাপড়ের অস্তিত্ব নেই। ফ্লোরার কাছ থেকে পাওয়া ফিনফিন একটা হাঁটু সমান ফ্রক পরে আছে শুধু। ভীত সন্ত্রষ্ট টানা টানা চোখগুলো এখনও মেঝেতেই নিবদ্ধ তার। মেয়েটাকে দেখলেই কেমন বুকের ভেতরটা দাউ দাউ করে জ্বলে ওঠে এরিসের। কালো দুনিয়ার সম্রাট হয়ে এত পবিত্র একটা সরল মেয়েকে কী করে নিজের হেফাজতে রেখেছে ও? কী করেই বা ওর পেন্ট হাউসে অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে মেয়েটা? পবিত্র আর পাপী সত্ত্বা তো কখনোই সমঝোতা করে একই ছাদের নিচে থাকতে পারে না। এতে দুজনের মধ্যে একজনের ধ্বংস অবধারিত। সেসব জেনে শুনেও মেয়েটার পবিত্র সত্তায় পাপের আঁচ পর্যন্ত লাগতে দেয়নি এরিস। কিন্তু কেন? সেইভাবেই হঠাৎ হঠাৎ দিশাহারা হয়ে যায় এরিস। মস্তিষ্কটাও যেন তখন পুরোপুরি কর্মক্ষম হয়ে ঝিমিয়ে পড়ে এক কোণে। কফিটা আজ অসাধারণ হয়েছে। স্বাদ গন্ধ দুটোই বেশ স্ট্রং। তুষারের কথায় ধ্যান ভেঙে এরিসের। ভাবনা থেকে বেরিয়ে ভারী মস্তিষ্কটাকে একটু হালকা করার প্রয়াসে নিজেও চুমুক দেয় কফির কাপে। ঠিক তখনই ফ্লোরা বলে ওঠে, কফিটা ইস্যু বানিয়েছে। ফ্লোরার কথার পাশে ঈশানীর দিকে দৃষ্টিপাত করে তুষার বলল, খুব ভালো কফি বানাও তুমি। জবাবে হ্যাঁ না কিছুই বলে না ঈশানী। মাথা নিচু করে শুনে যায় শুধু। এরিস কফির কাপে দ্বিতীয়বারের মতো চুমুক দিয়ে আবারও কয়েক সেকেন্ডের জন্য আর চোখে পরক করে ইস্যুর দিকে। অতঃপর ঘাড় ঘুরিয়ে তুষারকে উদ্দেশ্য করে বলে ওঠে, আই থিঙ্ক ফ্লোরার কিছু জামাকাপড় প্রয়োজন। আগামীকাল সময় করে ওদের নিয়ে শপিং মলে ঘুরে এসো একটু। এরিসের কথা সম্মত জানিয়ে কফি খেতে খেতে হ্যাঁ সূচক মাথা নাড়ায় তুষার। তখন মাঝরাত। হাতের সব কাজ শেষ করে মাত্রই শুতে এসেছে ঈশানী। তবে ওর চোখের পাতায় একরত্তি ঘুম নেই আজ। একটু আগের শপিং মলে যাওয়ার অনুমতিটা মেঘনা চাইতেও জলের মতোই অবিশ্বাস্য লেগেছিল ওর নিকট। এটাই একমাত্র সুযোগ ওখান থেকে পালানোর। যে করেই হোক এই সুযোগ কাজে লাগাবে ঈশানী। আগামীকাল সকালের অপেক্ষায় বারবার হৃদয়টা নেচে উঠছে ওর। কখন কাটবে এই ঘুটঘুটে আধার রাত? কখনই বা এই বন্দি পেন্ট হাউস জীবনের ইতি ঘটবে ঈশানী? আজকের এপিসোডে এতটাই রাখলাম। খুব শীঘ্রই আর একটা এপিসোড নিয়ে তাড়াতাড়ি ফিরবো। ততক্ষণের জন্য পাশে থাকবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করতেও ভুলবেন না। টাটা।